তো জীবন সম্পর্কে আমার যদি কৌতূহল না থাকতো তাহলে এইসব আমি করতে পারতাম না। দেশান্তরের দিন নামে দৈনিক পাকিস্তান, পরে ওটার নাম হলো দৈনিক বাংলা, ওখানে ধারাবাহিক আমার ভ্রমণ কাহিনী বের হওয়া শুরু হলো। এই কেনিয়া, যেটা আমাদের আদি পুরুষের জন্মস্থান ছিল, যেখানে আদি পুরুষের কঙ্কাল পাওয়া গিয়েছে, তো আমি স্থান পরিবর্তন করে একঘেয়েমি পরিবর্তন করার জন্য, একঘেয়েমিটা আমি এড়াবার জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি একবার লেখার পর আর আমি দ্বিতীয়বার সে লেখা পরিমার্জনা করি না। এটা আমার দুর্বল দিক। প্রেরণাটা আমি পাই জীবন সম্বন্ধে আমার কৌতূহল। এই কৌতূহল শুরু হয়েছে আমার শৈশবে, ছোটবেলায়, এবং তখন থেকে শুরু করে এখন পর্যন্ত জীবন সম্বন্ধে আমার যে কৌতূহল, এটার কোনো শেষ নাই। তো এই কৌতূহলের জন্যই আমি সক্রিয়। যেমন আমি বই পড়ি, লিখি, লোকের সঙ্গে কথা বলি। তো জীবন সম্পর্কে আমার যদি কৌতূহল না থাকতো তাহলে এইসব আমি করতে পারতাম না। তো আমি এটার ব্যাখ্যা হিসাবে এটাই বলবো যে জীবন সম্বন্ধে আমার যে কৌতূহল শুরু হয়েছিল ছেলেবেলায়, সেটা এখনও অব্যাহত আছে, এবং সেই কারণেই আমি সক্রিয় আছি এবং থাকার চেষ্টা করি। স্কুল জীবনে আমরা যখন অষ্টম শ্রেণীতে পড়ি, তখন হাতে লেখা একটা পত্রিকা আমরা বের করা শুরু করলাম, এবং সেটার আমি ছিলাম সম্পাদক, এবং আমাকে ওখানে কবিতা, গল্প, অনেক কিছু লিখতে হতো। এটা কোথায়? এটা ফরিদপুর জেলা স্কুলে। তো ওইভাবে আমার লেখালেখির শুরু, এবং এক পর্যায়ে এসে ও পত্রিকা আমি শুধু সম্পাদক না, আমি সব লেখাই আমাকে লিখতে হলো। এই তো আমি বলবো আমার লেখালেখির শুরু ওইভাবে। তারপর ফরিদপুর জেলা স্কুলের যে বার্ষিকী বের হলো, ওটা আমি সম্পাদনা করলাম। তো প্রথম ছাপার অক্ষরে আমার লেখা বেরোলো ফরিদপুর জেলা স্কুলের বার্ষিকীতে 1953 সালে। তো সেটা ছিল একটা ভ্রমণ কাহিনী, ভারতের রাজধানী দিল্লিতে একদিন। তো বয় স্কাউট হিসাবে আমরা পশ্চিম পাকিস্তানে গিয়েছিলাম ট্রেনে করে। তো সেই ট্রেন থেমেছিল দিল্লিতে। ওই দিল্লিতে একদিন আমরা ঘোরাঘুরির সুযোগ পেয়েছিলাম। তো ওই ঘোরাঘুরির অভিজ্ঞতা নিয়ে আমার প্রথম লেখা ভ্রমণ কাহিনী, যেটা ফরিদপুর জেলা স্কুলের বার্ষিকীতে ছাপার অক্ষরে বের হলো, এবং ওটার সম্পাদনও আমি করেছিলাম। তো ফরিদপুর জেলা স্কুলেই আমার লেখালেখি শুরু, প্রথমে হাতে লেখা, তারপরে ফরিদপুর জেলা স্কুলে বার্ষিকীতে ছাপার অক্ষরে। পারিবারিক ক্ষেত্রে কোনো বিধিনিষেধ ছিল না, কেননা আমি বাইরের পড়ার জন্য স্কুলের পড়া, পাঠ্য বই পড়া আমি অবহেলা করিনি, এবং আমি সবসময় ক্লাসে প্রথম হতাম। সুতরাং এই নিয়ে আমার পরিবারের কোনো আপত্তি ছিল না। উপন্যাস কিংবা গল্প, এগুলো বাস্তবের ঘটনা, যেটা আমি দেখি বা শুনি, সেটা থেকেই আসে। এটা কেমন, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হলো যে আমি হয়তো পরিকল্পনা করলাম যে এই বিষয় নিয়ে লিখব। সেই বিষয়ে, যেমন আমি হয়তো পরিকল্পনা করলাম যে জেলেদের জীবন নিয়ে লিখব। আমি জেলেদের জীবন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, কিন্তু আমি যখন এই পরিকল্পনা নেব, তখন আমার জেলে জীবন দেখার জন্য জেলের পল্লীর কাছে যেতে হবে। যেমন আমার একটা উপন্যাস নবীন নৌকা, মানে নৌকা বানায় এরকম। তো নৌকা বানায়, এদের জীবন নিয়ে আমার লেখার যে ইচ্ছে হলো। তো এটা বাড়িতে বসে তো লেখা যায় না, এর মধ্যে অনেক কারিগরি ব্যাপার আছে, টেকনিক্যাল ব্যাপার আছে, সেগুলো আমাকে জানতে হবে। এই জন্য আমি কর্ণফুলী নদীর পাড়ে যারা নৌকা বানাতো, তাদের ওখানে গিয়ে আমি দিনের পর দিন থেকেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যার কথা শুনেছি, তারা কিভাবে বানায় নৌকা, বড় বড় নৌকা, সাম্পান, সেগুলো কারা কেনে এবং তার বিনিময়ে তারা কি পায়, এসব সম্পর্কে আমি জিজ্ঞাসা করে জেনেছি। তো দুভাবে হয়, একটা হলো যে আমি হয়তো একটা ঘটনা দেখলাম, যেমন জুলাইয়ের ঘটনা আমার নিজের চোখে দেখলাম, টেলিভিশনে দেখলাম, অন্যের কাছে শুনলাম।
তারপরে আমার ইচ্ছা হলো আমি জুলাইয়ের এই অভ্যুত্থান নিয়ে লিখব। তো এটা লিখতে গিয়ে শুধু আমার ওই দেখাটা আর উপর নির্ভর করলে হবে না, কেন সেটা তো অতীত হয়ে গিয়েছে। এই জন্য আমাকে আবার গিয়ে পুরনো কাগজগুলো পড়তে হলো, 1 জুলাই থেকে শুরু করে প্রত্যেক দিনের কাগজ পড়লাম, কি কি ঘটনা হলো, কোথায় কোথায় ঘটনা ঘটেছে, কোথায় কোথায় গুলি বর্ষণ হয়েছে, কোথায় কোথায় মারা গিয়েছে, কারা মারা গিয়েছে। তো সেসব আমি নিউজ পেপার থেকে পড়ে আমি নোট নিলাম। নোট নেওয়ার পরে তারপর আমি বসলাম যে হ্যাঁ, এখন আমি এই তথ্য নির্ভর, ইতিহাস নির্ভর যে উপন্যাস আমি লিখতে চাই, সেটা এখন আমি লিখতে পারি। তো ইতিহাস নির্ভর উপন্যাস লিখতে গিয়ে আমি যদি শুধু তথ্যের উপর নির্ভর করি, তাহলে সেটা ইতিহাস হয়ে যায়, উপন্যাস হয় না। এই জন্য আমি কিছু চরিত্র কল্পনা করেছি। ঘটনাগুলো আমার কল্পিত না, ঘটনাগুলো বাস্তবের, কিন্তু সেই বাস্তবে আমি দেখাচ্ছি যে আমার কল্পিত চরিত্ররা সেই ঘটনার সঙ্গে জড়িত, হয় তারা প্রত্যক্ষভাবে জড়িত অথবা পরোক্ষভাবে জড়িত, এইভাবে তারা জড়িত। তো এইভাবে আমি ওই উপন্যাসটা লিখেছি। তারপরে ধরো আমি হয়তো পরিকল্পনা করলাম যে সুলতানকে নিয়ে আমি উপন্যাস লিখব। তো এটা লিখতে গিয়ে সুলতানের উপরে তখন তো কোনো বইটই এত ছিল না, কিছু হয়তো প্রবন্ধ ছিল, আর্ট রিভিউ ছিল। তো সৌভাগ্যক্রমে উনি তখন বেঁচে ছিলেন, উনি নড়াইলে থাকতেন, ঢাকাতেও আসতেন মাঝে মাঝে। তো উনি যখন ঢাকায় আসতেন আমি তার সঙ্গে দীর্ঘ আলাপ করেছি, তার সঙ্গে গাড়িতে করে ঘুরেছি, তারপর নড়াইলে গিয়েছি, নড়াইলে গিয়ে তার সঙ্গে কথা বলেছি, এবং তাকে যারা চেনে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তো এভাবে আমি তথ্য সংগ্রহ করে তারপর এটাকে এমনভাবে লিখি যেন এটা কেবল তথ্য নির্ভর না হয়, এর মধ্যে যেন কিছুটা কল্পনাও থাকে, না হলে তো এটা উপন্যাস হয় না। কিন্তু বাস্তব ঘটনা ভিত্তিক কিংবা বাস্তব চরিত্র ভিত্তিক উপন্যাস লিখতে গিয়ে আমাকে দেখতে হবে যে কল্পনাটা যেন বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। যেমন আমি সুলতান সম্পর্কে কল্পনা করে এমন কিছু বলতে পারবো না যেটা আসলে ওনার বাস্তব জীবনের সঙ্গে একেবারেই সম্পর্ক ছিল না, এটা বলতে পারবো না। কেমন? তো সেটার সঙ্গে মিল রেখে আমি কল্পনা করতে পারি। অর্থাৎ আমার কল্পনাটা একেবারে অপরিসীম না, সেটা সীমাবদ্ধ, এবং সেটা কিছুটা বাধ্যবাধকতা মেনে চলে। আমি জীবনের ভিত্তিক উপন্যাস 5টা কি 6টা লিখেছি, কিন্তু আমার উপন্যাসের সংখ্যা তো 70 বা 80-র মতন হবে। সুতরাং আমার বেশিরভাগ উপন্যাস কিন্তু জীবনী ভিত্তিক না, কিন্তু জীবনী ভিত্তিক উপন্যাসগুলোই আমি দেখছি যে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে বেশি, এবং এগুলোর জন্যই আমার যেন ঔপন্যাসিক হিসেবে পরিচিতিটা বেড়েছে। তো তুমি ইতিহাসের কথা বললে, এই সব ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তি, এদেরকে নিয়ে উপন্যাস লিখলে ইতিহাসের একটা বিশেষ সময়ের তাদের সমকালকে পাওয়া যায়, এবং সেটা ধরো 25 বছর 30 বছর তাদের জীবন ভিত্তিক, যেহেতু 50 বছরও হতে পারে। কেমন? ওই 50 বছরের ইতিহাসটা আসছে। কিন্তু ইতিহাসের বিষয় নিয়ে আরও এক ধরনের উপন্যাস আমি লিখেছি, যেমন মুক্তিযুদ্ধ 9 মাসের ব্যাপার। কেমন? এই 9 মাসের ইতিহাস নিয়ে মুক্তিযুদ্ধের উপন্যাস লিখেছি, গল্প লিখেছি। তারপরে ধরো এই যে জুলাই 36 দিনের ইতিহাস। সুতরাং ইতিহাসের পটভূমিতে উপন্যাস বললে আমাকে কয়েকটা শ্রেণী বিভাগ করতে হবে। যদি চরিত্রভিত্তিক ইতিহাসের উপন্যাসের কথা ভাবো, তাহলে সুলতানের বয়স যত, আমি তার ছেলেবেলা থেকে শুরু করলাম 1943 থেকে, তার শেষ হলো ওনার সেই 1990 কি 95, তাহলে এই দীর্ঘ সময়ের ইতিহাস ওনার জীবনের মাধ্যমে উঠে এসছে। ওই একইভাবে কামরুল হাসানের জীবন নিয়ে যে উপন্যাস, তো ওনার জীবন যতদিন যাবৎ ছিল, কেমন ওনার যে জীবদ্দশা, সেই জীবদ্দশার যে ইতিহাস সেটা উঠে এসছে। কেমন? ওখানে ইতিহাসের ব্যাপ্তিটা একটু বেশি, কিন্তু ব্যাপ্তি বেশি হলেও ইতিহাস কিন্তু সেখানে পেছনে থাকে।
কিন্তু আমি যখন মুক্তিযুদ্ধ নিয়ে লিখি কিংবা জুলাই আন্দোলন নিয়ে লিখি কিংবা ভাষা আন্দোলন নিয়ে লিখি, সেখানে কিন্তু ইতিহাসটা একেবারে সামনে চলে আসে। সুতরাং ইতিহাসে নিয়ে উপন্যাস লেখা বলতে গেলে আমাকে এই বিভাজনটা করতে হবে। কোথাও এই ইতিহাসটা 1 মাস কি 2 মাসের মধ্যে, কোথাও 9 মাসের মধ্যে, কোথাও এই ইতিহাসটা 40-50 বছরের মধ্যে ধরা হয়েছে। প্রথমে ভিন্নতা আসেনি। আমি যখন লেখা শুরু করি সেই 60-এর দশকে, আমেরিকা ফিরলাম আমি 64 সালে। তারপরে আমি দেশান্তরের দিন নামে দৈনিক পাকিস্তান, পরে ওটার নাম হলো দৈনিক বাংলা, ওখানে ধারাবাহিক আমার ভ্রমণ কাহিনী বের হওয়া শুরু হলো। সেটাই শুরু। ধারাবাহিকভাবে আমার আমেরিকা ভ্রমণ, ইংল্যান্ড ভ্রমণ ঠিক বলা হবে না, প্রবাস জীবন। কারণ আমি তো প্রবাসে 4 বছর ছিলাম, 2 বছর আমেরিকায় বিভিন্ন শহরে, তারপর ইংল্যান্ডে এসে লন্ডন থেকে ইউরোপের বিভিন্ন শহরে গিয়েছি। তো এই 4 বছরকে বলা যায় আমার প্রবাস জীবন। তো প্রবাসের সঙ্গে দেশ ভ্রমণও ছিল, কিন্তু প্রবাস জীবনটাই বেশি। তো ওই দেশান্তরের দিন, যেটা দৈনিক পাকিস্তানে বের হতো 1964 সালে, সেখানে আমার এই ভ্রমণ কাহিনী আমি লিখেছি। সেখানে আমার ভ্রমণ করার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাটাই প্রাধান্য পেয়েছে। কোনো দেশকে তুলে আনা আমার ওরকম কোনো প্রত্যক্ষ সরাসরি ওরকম কোনো উদ্দেশ্য ছিল না যে আমি আমেরিকাকে তুলে আনবো, ইংল্যান্ডকে তুলে আনবো আমার লেখায়। না, ওরকম না। যে আমার অভিজ্ঞতা যেটা হয়েছে আমেরিকায় গিয়ে, সেই অভিজ্ঞতাটাই আমি বলতে চেয়েছি আমার ভ্রমণ কাহিনীতে। এবং সেই অভিজ্ঞতা বলতে গিয়ে হয়তো না, নিশ্চিতভাবেই আমি আমেরিকার জীবনের, আমেরিকার সংস্কৃতির, আমেরিকার প্রকৃতি, রাজনীতি, অর্থনীতির কিছু বলেছি। আমার সেই ভ্রমণ কাহিনীর মধ্যেই এগুলো এসে গিয়েছে। কিন্তু আমার তখন অত সরাসরি প্রত্যক্ষ উদ্দেশ্য ছিল না যে আমি আমেরিকাকে পরিচিত করাবো পাঠকের কাছে কিংবা ইংল্যান্ডকে পরিচিত করাবো। আমার অভিজ্ঞতার কথা বলাটাই প্রধান ছিল। যে ওখানে গিয়ে ঢাকার একটা ছেলে বা একটা ছোটোখাটো দেশের, অনুন্নত দেশের একটা ছেলে গিয়ে একেবারে উন্নত দেশে গিয়ে তার কি অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা অভিনবত্ব। এখন তো আর সে অভিনবত্ব নেই। এখন টেলিভিশনে, ইউটিউবে, সিনেমায় সব কিছু দেখা যায়। কিন্তু আমি যখন গেলাম সেখানে লিফট পর্যন্ত একটা নতুন ব্যাপার ছিল। ভেন্ডিং মেশিন কি করে চালাতে হয় এটাও আমার জানা ছিল না। আমাকে দেখতে হলো দাঁড়িয়ে যে কিভাবে পয়সা ঢুকিয়ে একটা কোল্ড ড্রিঙ্ক কিংবা কফি পাওয়া যায়। কেন এসব অভিজ্ঞতা তো ছিল না। এখন তো বিদেশে না গিয়েও আমরা টেলিভিশনে, তারপরে না আমাদের দেশেও এখন এগুলো এসে গিয়েছে। কিন্তু আমি যখন গেলাম 1960 সালে, তখন একেবারেই অনভিজ্ঞ হয়ে পশ্চিমের জীবনযাপন, আধুনিক জীবনযাপন সম্পর্কে, সেই যে অনভিজ্ঞ একজন কিশোর কিংবা তরুণ বিদেশে গিয়ে এই আধুনিক জীবনযাপন দেখছে এবং সেখানে অংশ নিচ্ছে, সেই অভিজ্ঞতাটা তুলে ধরাই ছিল আমার প্রধান উদ্দেশ্য। একটা দেশকে তুলে ধরা না। এটা অনেক পরে আসলো। যখন আমি পরিণত বয়সে আমি যখন গেলাম রাশিয়ায়, আমার উদ্দেশ্য ছিল রাশিয়াকে আমার তুলে ধরতে হবে। রাশিয়ায় যে বিপ্লব হলো, সেই বিপ্লবের কি ফলাফল হয়েছে এবং এই ফলাফলে এখানকার মানুষের জীবনে কি পরিবর্তন এসেছে, এটা আমাকে দেখাতে হবে। এবং আমি ওখানে গিয়ে যা দেখেছি কিংবা দেখতে চেয়েছি, যা শুনতে চেয়েছি, যেখানে যেতে চেয়েছি, তার পেছনে সবসময় আমার এই চিন্তা কাজ করেছে যে আমি এগুলোর মাধ্যমে রাশিয়া, বিপ্লবোত্তর যে রাশিয়া, সেটাকে আমি তুলে ধরতে পারবো কি না। এবং সেই চিন্তায় কাজ করেছে যে আমাকে বিপ্লবোত্তর রাশিয়াকে আমাকে তুলে ধরতে হবে। তো ওখানে আমি যেখানে গিয়েছি, যাদের সঙ্গে কথা বলেছি, যা শুনেছি, অথবা আমি যেখানে যেতে চেয়েছি, যা শুনতে চেয়েছি, সব কিছুর পেছনে আমার এই চিন্তা কাজ করেছে যে আমি বিপ্লবোত্তর রাশিয়াকে আমি তুলে ধরব। ঠিক একইভাবে আমি যখন চীন দেশে গেলাম 1969 সালে, এবং তারপরে আরও 5 বার গিয়েছি, 82 সালে, 88 সালে, 92 সালে, তখনও আমার উদ্দেশ্য ছিল চীন দেশ মাও সেতুংয়ের বিপ্লবের পর
চীন দেশ কীভাবে পরিবর্তিত হলো এবং সেই পরিবর্তনের প্রক্রিয়াটা কী এবং সে পরিবর্তনের ফলে সেখানকার নরনারীর জীবনে কি পরিবর্তন এসেছে, তারা কি আরও আগের চাইতে সুখে আছে, তাদের কি কল্যাণ বৃদ্ধি পেয়েছে, এই সব জানার আগ্রহ নিয়ে আমি গিয়েছি এবং সব কিছু দেখেছি। তো আমার ভ্রমণ কাহিনীর দুটো ভাগ রয়েছে, পর্যায়। প্রথম দিকে ছাত্র জীবনে আমি যে ভ্রমণ কাহিনী লিখেছি, ছাত্র জীবনের পর আমেরিকা থেকে এসে 64 সালে আমি যেটা লিখেছি, সেখানে আমার অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা স্বতঃস্ফূর্তভাবে আমি অর্জন করেছি, আমাকে চেষ্টা করতে হয়নি, সেই স্বতঃস্ফূর্ত অভিজ্ঞতা নিয়েই আমার প্রথম পর্বের ভ্রমণ কাহিনী। এরপরে যখন নাকি আমি চাকরি জীবনে বাইরে গিয়েছি, যেমন আমি যখন কেনিয়া গেলাম, আমার উদ্দেশ্য ছিল, আমি জানতাম যে কেনিয়ায় সাফারি হয়, ওখানকার বন্য জন্তুদের এক সাফারি পার্কে রাখা হয়েছে, ওগুলো আমি দেখব। পাশাপাশি কেনিয়াতে আমাদের যে আদি পুরুষ, তার সবচাইতে প্রাচীন কঙ্কাল এটা আবিষ্কার করা হয়েছে এবং এটা একটা মিউজিয়ামে রাখা হয়েছে। তো আমি যাওয়ার আগেই পরিকল্পনা করেছি যে আমি এই কঙ্কাল দেখব এবং আমাদের এই যে আদি পুরুষ, সে আদি পুরুষের ইতিহাস জানতে চেষ্টা করব। এই আদি পুরুষের ব্যাপারটা একটা যে ডিসিপ্লিন, যে বিষয়, সেটা প্যালিওন্টোলজি এই নামে বিখ্যাত, এই নামে পরিচিত প্যালিওন্টোলজি। এই প্যালিওন্টোলজির যে মিউজিয়াম নাইরোবিতে, সেখানে গিয়েছি। ওখানকার যে ডাইরেক্টর রিচার্ড লিকি, তার সঙ্গে আমি আলাপ করেছি এবং তার কাছ থেকে শুনেছি যে গুহায় সেই 10,000, 15-20 হাজার আগে গুহাবাসী মানুষ গুহা চিত্র এঁকেছে, এগুলোও দেখতে গিয়েছি। তো আমি কেনিয়ায় যখন গেলাম 1995 সালে, তখন একটা উদ্দেশ্য নিয়েছি যে আমি সাফারি, মানুষের সাফারি দেখাবো। ওই আদি পুরুষের থেকে আমরা যে হোমো স্যাপিয়েন্স হলাম, কেমন এই যে মানুষের এই যে দীর্ঘ যাত্রা, এটাও একটা সাফারি। সফর থেকেই তো সাফারি, সফর হলো ভ্রমণ, সাফারি। তো এই সাফারিটা আমি আমার লেখায় আনবো, তা আমি একটা উদ্দেশ্য নিয়ে গেলাম। এখনকার কেনিয়া এটাকে পরিচয় করানোর জন্য না, আমি এই কেনিয়া যেটা আমাদের আদি পুরুষের জন্মস্থান ছিল, যেখানে আদি পুরুষের কঙ্কাল পাওয়া গিয়েছে, ওই কেনিয়াকে আমি তুলে ধরার জন্য আমি গেলাম এবং দেখলাম। এরপরে এখনকার যে সাফারি, পশু পাখি, ওগুলো দেখতে গেলাম এবং এর মধ্যে একটা আমি মিল খুঁজে পেলাম যে আমাদের আদি পুরুষরা কিন্তু এদের মতোই বন্য জীবন যাপন করত। এরা যেরকম একে অন্যকে হত্যা করে মেরে খাচ্ছে, আমাদের পূর্বপুরুষরাও কিন্তু তাই করত আদিতে। তারা এই সাফারি পার্ক থেকে সরে এসছে, যেহেতু তাদের মগজ, বুদ্ধি বেশি ছিল। তারা ওইভাবে বন্য জীবন যাপন করেনি, তারা আস্তে আস্তে গুহাবাসী হয়েছে, পশু শিকার করেছে, তারপরে চাষবাস করেছে। তো এটাও একটা সাফারি মানুষের। তো আমি ওই যে বন্য জীবন যাপন, বন্যদের জীবন দেখলাম সাফারি পার্কে গিয়ে, তার সঙ্গে আমি তুলনা করেছি মানুষের, যে এখানে তো মানুষও থাকতে পারত। আমি যখন জেব্রা কিংবা জেব্রার পাল দেখছি, আমি নেকড়ে বাঘ দেখছি, আমি চিতাবাঘ দেখছি, তারপরে সিংহকে দেখছি ছুটে যাচ্ছে, সে হরিণ খাচ্ছে, তো তখন আমি ভাবছি যে এখানে তো আমাদের পূর্বপুরুষরাও ছিল, তারাও তো এইভাবে হরিণ শিকার করে, এই মোষ শিকার করে তারা খেত, তাই বন্য এসে করতো এবং তাদেরকেও খেত, তাদেরকেও এই সিংহ, নেকড়ে, চিতাবাঘ তারাও খেত। তো আমি ওখানে এই তুলনাটা করেছি, সাফারি, আমার বইয়ের নামই সাফারি। তো তোমার প্রশ্নের উত্তর দিতে বলতে গেলে এই বলতে হয় আমাকে যে আমার ভ্রমণ কাহিনী দুই ধরনের। একটা প্রথম পর্বের ভ্রমণ কাহিনীতে আমি আমার যে অভিজ্ঞতা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে একটা দেশে গিয়ে, সেই ভ্রমণ অভিজ্ঞতা আমি তুলে ধরেছি। এরপরে পরিণত বয়সে চাকরি জীবনে যখন আমি গিয়েছি বাইরে, তখন আমি একটা উদ্দেশ্য নিয়ে আমি ভ্রমণ কাহিনী লিখেছি যে এখানে আমি কেনিয়াতে মানুষের সফর, সে আদি যুগ থেকে বর্তমান, এটা আমি দেখাবো এবং পাশাপাশি বন্য পশু পাখি কীভাবে এখনও ওই প্রাগৈতিহাসিক যুগের মতন জীবনযাপন করছে সাফারি পার্কে, ওটাও দেখাবো।
এই তারপরে ধরো আমি যখন ইয়েতে গেলাম স্পেনে যাওয়ার আগেই আমি ঠিক করলাম যে স্পেনের সিভিল ওয়ারটা নিয়ে আমাকে লিখতে হবে। স্পেনের সিভিল ওয়ার এবং ওখানে যে মুর সভ্যতা ছিল, মুর সভ্যতা প্রায় 400 বছর ছিল দক্ষিণ স্পেন। ওই দক্ষিণ স্পেন মুরদের শাসনে ছিল। আমি যাওয়ার আগেই আমার উদ্দেশ্য হলো এই লিখব, আমি স্পেনের গৃহযুদ্ধ নিয়ে লিখব, যেখানে যেখানে যুদ্ধ হয়েছে সেখানে যাব, সেখানকার কথা লিখব, এবং মুররা যেখানে ছিল আলহামব্রার প্রাসাদ, এটা ওটা এগুলো দেখব। তো যেরকম, তো ওইভাবে আমার যে স্পেনের উপরে যে লেখা, একটা পরিকল্পনার উপর ভিত্তি করে লেখা। ওইভাবে আমার রাশিয়ার উপরে একদা সোভিয়েত ইউনিয়নে একটা পরিকল্পনার উপরে যে বিপ্লবোত্তর রাশিয়াকে আমি তুলে ধরব। চীন দেশে কয়েকবার, ওটাও আমার উদ্দেশ্য পরিকল্পিত, উদ্দেশ্য ভিত্তিক এবং পরিকল্পিত ভ্রমণ কাহিনী। হাতে লেখার পরে আমার একজন টাইপরাইটার আসতো, সে কম্পিউটার অপারেটর ছিল, সে আমার হাতে লেখাটা দেখে টাইপ করত। এটা অনেক দিন চলেছে। তোমার কোভিডের সময় সে চলে গেল। কোভিডের সময়ও চলে যাওয়ার পরে আমি দেখলাম কি করব, তো তখন আমি এই ট্যাবলেট টাইপ করা শুরু করলাম। আমার যখন আমি সুস্থ বোধ করি এবং মানে সতেজ থাকি, এনার্জেটিক, তখন আমি লিখি। যেমন আমার যদি রাতে ঘুম ভালো না হয়, আমি সকালে উঠে আমি একটু ক্লান্ত, অবসন্ন বোধ করি এবং আমি ঠিক সতেজ থাকি না। আমার তখন এনার্জি, আমি তখন লিখি না, পড়ি না, আমি আবার ঘুমাই, নাস্তা করে গিয়ে আবার ঘুমাই, তারপরে দুপুর থেকে আমার আবার লেখা শুরু, পড়া শুরু। সুতরাং আমার লেখার কোনো নির্দিষ্ট সময় নেই, এটা নির্ভর করছে আমি কখন সতেজ বোধ করি, কখন আমি সুস্থ বোধ করি, এবং কখন আমি অবসাদগ্রস্ত বলে মনে করি না। কফি শপে গিয়ে আমি লিখি, অনেক কিছু লিখেছি, কিন্তু সম্পূর্ণ না। হয়তো একটা লেখা বাসায় বসে লিখছি, লিখতে লিখতে আমি একটু একঘেয়ে লাগছে, একই পরিবেশ, একই ঘর, একই রকমের আসবাব, লোকজন নেই। তো আমি এর থেকে, এই একঘেয়েমি থেকে রক্ষা পেতে, একঘেয়েমিটা পরিবর্তন করতে আমি কফি শপে গিয়ে আবার ওই লেখাটাই লিখেছি। ওই লেখা যে শেষ করেছি, যেমন আমার রাশিয়ার উপরে লেখা, ওই রাশিয়ার উপরে লেখাটা কিছুটা আমার ঘরে হয়েছে, কিছুটা কফি শপে হয়েছে, কিছুটা হয়েছে বেঙ্গল বইয়ের উপরে রাজ্জাক ফাউন্ডেশন তাদের লাইব্রেরিতে হয়েছে। তো আমি স্থান পরিবর্তন করে একঘেয়েমি পরিবর্তন করার জন্য, একঘেয়েমিটা আমি এড়াবার জন্য লেখার মধ্যে আমার যে বক্তব্য, এটা আমি বলতে চাই। আমার চাইতে আমার যে বক্তব্য, আমি যা দেখছি শুনছি, তার ভিত্তিতে আমার যে প্রতিক্রিয়া হচ্ছে, সেটা কখনো গল্পের আকারে, উপন্যাসের আকারে, কখনো প্রবন্ধের আকারে, এটা আমি উপস্থাপন করছি, লিখছি। তো এখানে প্রধান যে চালিকা শক্তি, সেটা হলো আমার ভেতরের বলার তাগিদ, সেই তাগিদটা, যে আমার কিছু বলার আছে, সেইটাকে আমি বলতে চাই, সেই তাগিদেই আমার লেখা। আমার দুর্বলতা হলো যে আমি একবার লেখার পরে সেটা আর আমি কারেক্ট করি না, সেটা আমি অনেক ভুল ত্রুটি থাকে, আমি কারেক্ট করি না, সেটা বাড়াইও না, কমায়ও না। ওই একবারে লেখার পরে আমি আর ওই দ্বিতীয়বার ওটাকে সংস্কার করি না, রিভাইজ করি না। এটা একটা দুর্বলতা আমার মনে হয় যে প্রত্যেক লেখকেরই উচিত যে একবার লেখার পরে সেটা রিভাইজ করা, পরিমার্জনার দরকার, পরিবর্ধনও হয়তো হতে পারে, এটা করা দরকার। তো এটা আমার অধিকাংশ ক্ষেত্রে হয়েছে, কোনো ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি একবার লেখার পর আর আমি দ্বিতীয়বার সে লেখা পরিমার্জনা করি না। এটা আমার দুর্বল দিক। আর আমার সবল দিক হলো, আমি যখন লিখি তখন আমার লেখার মধ্যে কোনো ছেদ আসে না, ওই একই লেখা আমি যে পর্যন্ত শেষ না হয় আমি লিখে যাই। কেননা আমার চিন্তা হয়, উদ্বেগ হয় যে আমি যদি একটা ছেদ দিই যে আজকে লিখব না, তাহলে আজকে লেখার যে ফ্লোটা আছে, গতিটা আছে, এবং ওই গতিতে যেসব চিন্তা আমি প্রকাশ করছি, আমি একদিন পরে আবার সে লিখতে গিয়ে এই গতিটা আমি পাবো না, আমার সেই চিন্তার যে স্বতঃস্ফূর্ত প্রকাশ সেটাও ঘটবে না। তো এই জন্য একটানা লিখে যাই, একটানা এই অর্থে
যে খাওয়া পড়া ঘুমানো ছাড়া যে বাদ বাকি সময় আমি ওই লেখাটা নিয়েই থাকি।